Assalamu alaikum and welcome to the post-match analysis of the Manchester Derby. প্রি-ম্যাচ অ্যানালাইসিসের সময় আমরা কথা বলেছিলাম যে ম্যানচেস্টার ডার্বিতে হার এড়াবে কোন দল, মানে দুই দলের যে সাম্প্রতিক ফর্ম বা রেজাল্ট তাতে কোন দল যে কাকে জিতাই দিবে সেটা নিয়ে বেশি প্রশ্ন ছিল আর কি। এবং আলটিমেটলি ম্যাচ শেষ মোটামুটি তাই দেখা গেল। এবং তার ফলশ্রুতিতে যেটা হলো যে লাস্ট 11 ম্যাচে 8টা হার নিয়ে পেপ গার্দিওলার এখন ম্যান সিটিতে তার চাকরিটা থাকবে কিনা সেটা নিয়ে বেশ সংশয় একটা জায়গায় উঠেছে। ইনজুরি আর সাসপেনশন সমস্যা থাকার পরেও ম্যান সিটি আসলে লেফট ব্যাক পজিশনে বা সেন্টার ব্যাক পজিশনে নতুন কোনো প্লেয়ারকে নামায়নি, বরং ম্যাথিউস নুনিয়েসকে সেখানে লেফট ব্যাক পজিশনে তারা খেলিয়ে দিয়েছে। যেহেতু তাদের লেফট ব্যাক পজিশনে এমন একজন প্লেয়ার দরকার যে কিনা লেফট ফুটের হবে এবং একই সাথে মিডফিল্ডে এসে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল প্লে করতে পারবে ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে, এবং একই সাথে উপরে উঠে এসে ফার্দার মিডফিল্ডার হিসেবে হাফ স্পেসগুলোতে অপারেট করতে পারবে। তো সেই কারণে আসলে তারা ম্যাথিউস নুনিয়েসকে সেই জায়গায় খেলিয়ে দিয়েছে, উইচ ইজ ওকে, রং না, কিন্তু কিছুটা রিস্কি, কারণ তার ডিফেন্সিভ রোল নিয়ে তো কিছুটা প্রশ্ন থাকবে, স্বাভাবিক। অন্যদিকে র্যাশফোর্ড এবং গার্নাচোকে স্কোয়াডের বাইরে রেখে ম্যাচ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড তারা মূলত 5 ব্যাক নিয়ে খেলার জন্য রাইট উইং ব্যাক পজিশনে মাজরাউইকে দিয়ে শুরু করেছে এবং লেফট উইং ব্যাক পজিশনে দালতকে দিয়ে শুরু করেছে। দ্যাট ইজ ওয়াই তারা যেন 5 ব্যাক নিয়ে খেলতে পারে ডিফেন্সিভ ফেজে, এবং এক্ষেত্রে আমাদকে তারা আরেকটু অ্যাডভান্স রোল দিয়েছে। মাজরাউইকে ডোকুর এগেনস্টে খুব ভালো রকমের একটা পরীক্ষা দিতে হয়েছে সারা ম্যাচ জুড়েই। বিশেষ করে ম্যান সিটি কিন্তু ম্যাচের প্রথম 20 মিনিট একদম পুরোটাই লেফট উইং জুড়ে অ্যাটাক করেছে, যেখানে ডোকু, ফোডেন এবং নুনিয়েস তারা কিন্তু ওই জায়গাতে মাজরাউইর এগেনস্টে বেশ ভালো রকমের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সো ম্যানিউ মোটামুটি ডিফেন্স করেছে 5-3-2 বা 5-4-1 এই শেপে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারা অ্যাটাক করেছিল 2-2-5-1 বা 2-2-6 এরকম একটা অ্যাটাকিং অফেন্সিভ স্ট্রাকচার নিয়ে, যেখানে তারা পেছনে 2+2 চারজনের একটা রেস্ট ডিফেন্স তারা রেখেছিল। সো এখানে একদম শেষে পেছনে ছিল হলো ওয়াকার এবং দিয়াস, আর অন্যদিকে গুন্দোগানের সাথে সাথে গাভার্দিওল তিনি আবার মিডফিল্ডে ওই যে ডাবল পিভটের মতো রোলটা প্লে করছিলেন। সো 2+2 এরকম একটা রেস্ট ডিফেন্স তারা রেখেছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের 3জন যে আপফ্রন্ট প্লেয়ার হচ্ছে তাদের এগেনস্টে যেন তাদের 4জনের একটা রেস্ট ডিফেন্স থাকে সেটা মেনটেন করার জন্য। অন্যদিকে ম্যানচেস্টার সিটি তারা ডিফেন্ড করেছে 4-1-4-1 এই শেপে, যেখানে ম্যাথিউস নুনিয়েস তিনি তখন লেফট ব্যাক পজিশনে নেমে এসেছেন। আর অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাটাক করেছে হলো 3-4-3 এই শেপে। এক্ষেত্রে লেফট উইং ব্যাক দালও অনেক উপরে অ্যাডভান্স করেছেন, কিন্তু মাজরাউই রাইট উইং ব্যাক তিনি কিন্তু খুব বেশি উপরে যান নাই। দুই দলের সাম্প্রতিক যে ফর্ম, তাদের দুই দলই আসলে খুব সতর্কভাবে ম্যাচটা শুরু করেছিল, খুবই সেফলি তারা শুরু করেছিল, এবং যার কারণে ম্যাচের প্রথম শট বলা যেতে পারে, অ্যাটেম্প্ট বলা যেতে পারে, সেটা এসেছে ম্যাচের 20 মিনিটের সময়। আর অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম সুযোগটা পেয়েছিল ম্যাচের 32 মিনিটে গিয়ে। সো বুঝা যাচ্ছে যে দুই দল কিন্তু খুব সতর্কভাবে ম্যাচটা শুরু করেছিল। আর ম্যানচেস্টার সিটি যখন বিল্ড আপ করার চেষ্টা করেছে তখন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু বেশ ভালো হাই আপের পিচে গিয়ে প্রেস করেছে, এবং তারা বেশ ভালোই প্রেস করেছে, বেশ কয়েকবার বল উইন করেছে। ম্যানচেস্টার সিটিকে তারা খুব একটা বল প্রোগ্রেস করার সুযোগ দেয়নি। এক্ষেত্রে ম্যানচেস্টার সিটির যে ডিফেন্সিভ মিডফিল্ড রোলগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা সমস্যা এখনও রয়েছে স্বাভাবিকভাবেই। তো আরেকটা যেটা সমস্যা, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা, সেটা আমাদের প্রি-ম্যাচ অ্যানালিসিসের সময় তাসকি মেনশন করেছিলেন, যে সেট পিস থেকে বা আরও স্পেসিফিকলি বললে কর্নার থেকে গোল কনসিড করা। এবং এই ম্যাচেও কিন্তু আলটিমেটলি তারা সেই কর্নার থেকে গোল কনসিড করেছে। এবং তাসকে আরও একটা জিনিস মেনশন করেছিল যে কর্নার ডিফেন্ডিংয়ের সময় যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা হচ্ছে তখন তারা চেষ্টা করতে পারে, এফোর্ট দিতে পারে যে তারা যেন কর্নার কম কনসিড করে। কিন্তু আপনি যদি দেখেন যে এই ম্যাচেও তারা 8টা কর্নার কনসিড করেছে, এবং সেখান থেকে আলটিমেটলি তারা গোলটা কনসিড করেছে, প্রথম গোলটা 36 মিনিটের সময়। যদিও সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি কিছুটা লাকি ছিল, কারণ তারা একটা শর্ট কর্নার করেছিল, এবং সেখান থেকে যখন কেডিবি তিনি যখন ক্রস করেছিলেন তখন সেটা আসলে আমাদের গায়ে লেগে বলটা একটু ডিফ্লেকশন হয়েছিল। বলটা যদি ডিফ্লেকশন না হতো তাহলে হয়তো বলটা ওভাবে যেত না। ডিফ্লেকশন হওয়ার কারণে যেটা হয়েছে, দালো এবং হয়লুন ছিলেন সেখানে, তাদের কিন্তু ওই ডিফ্লেক্টেড বলের সাথে ফ্লাইটের অ্যাডজাস্টমেন্টটা তারা করতে পারেনি, তারা যে পজিশনে ছিল। উল্টো দিকে যেটা হয়েছে, ওই বলটা আবার গাভার্দিওল যেখানে ছিল এবং যে পজিশনে ছিলেন, যেরকমভাবে তিনি টাইমিংটা করেছেন, তাতে তার জন্য সেটা আবার কাজে লেগেছে, মানে তার জন্য সেটা সুবিধা হয়েছে আর কি। আর তাতে যেটা হয়েছে, তিনি একদম একটা ফ্রি হেড পেয়েছেন, এবং তার সেই হেডের থেকে যে গোলটা লিগে তার এটা 4 নম্বর গোল, সেই গোল থেকে কিন্তু ম্যানচেস্টার সিটি ফার্স্ট হাফে 1-0 গোলের লিড নিয়ে শেষ করে। সেকেন্ড হাফে 73 মিনিটের সময় ম্যাচের সবচেয়ে বড় একটা সুযোগ যদি আমরা বলি, বিগ চান্স যদি বলি, সেটা আসলে পেয়েছিলেন হলো ব্রুনো ফার্নান্দেজ, যদিও তিনি সেটা মিস করেছেন। আমরা দেখেছি যে সারা ম্যাচ জুড়ে যতক্ষণ পর্যন্ত ডোকু এবং মাজরাউই মাঠে ছিল, তাদের মধ্যে খুব ভালো একটা ব্যাটেল হয়েছে, ইন্ডিভিজুয়াল ব্যাটেল বলা যেতে পারে। এবং
কখনো তো মাজরাউই জিতছিল, তো কখনো ডকুর জিতছিল, বা আলটিমেটলি এই সময়টা 73 মিনিটের সময় মাজরাউই ডকুর কাছ থেকে বলটা কেড়ে নেন, এবং সেখান থেকে তিনি যখন সামনে প্রোগ্রেস করেন সেই সময়টায় হয়লুন্ড তিনি কিন্তু ড্রপ করে নিচে নেমে এসেছিলেন স্ট্রাইকার। তো তিনি যখন ড্রপ করে নিচে নেমে এসেছেন তখন ম্যানচেস্টার সিটি যে সেন্টার ব্যাক ছিলেন তিনি কিন্তু আর তাকে ফলো করেন নাই, তার সাথে সাথে নিচে ড্রপ করেন নাই। তাতে যেটা হয়েছে, হয়লুন্ড যখন বল পেয়েছেন তখন তিনি অলমোস্ট ফ্রিলি বলটা নিতে পেরেছেন, এবং সামনে তিনি একটা থ্রু বল খেলেছিলেন ব্রুনো ফার্নান্দেজের জন্য, কারণ ব্রুনো ফার্নান্দেজ তখন একটা সেকেন্ড লাইন রান করছিলেন, এবং আলটিমেটলি ম্যানচেস্টার সিটি সেন্টার ব্যাকরা বা ডিফেন্ডাররা তারা যে স্টে করেছিলেন লাইনে সেখান থেকে তারা কিন্তু অফসাইড করতে পারেনি। সো সেখান থেকে ব্রুনো যখন বের হয়ে যান 1 ভার্সেস 1-এ, সেই বলটা তিনি চিপ করেছিলেন এডারসনের পাশ দিয়ে, বাট সেটা আসলে অন টার্গেটে রাখা সম্ভব হয়নি। সো ম্যাচের সবচেয়ে বড় চান্সটা তিনি মিস করেছিলেন ওই সময় 73 মিনিটের সময়। বাট ম্যাচের সব নাটকীয়তা আসলে বাকি ছিল ম্যাচের শেষ 5 মিনিটের জন্য। সেখানে যেটা হয়েছে যে ওয়াকার একটা পাস দিয়েছিলেন নুনিয়েসকে, এবং নুনিয়েস তখন ব্যাক পাস করেছিলেন গোলকিপার এডারসনকে, বাট তার পাসের ওয়েটটা ছিল খুবই কম, এবং সেটা অ্যান্টিসিপেট করেছিলেন আমাদ, এবং তিনি অ্যান্টিসিপেট করার পরে তিনি গিয়ে গোলকিপার এডারসনের কাছে বল পৌঁছানোর আগেই তিনি সেই বলটা ইন্টারসেপ্ট করেছেন, এবং ইন্টারসেপ্ট করার পর যখন তিনি 1 ভার্সেস 1-এ বক্সের মধ্যে চলে গিয়েছেন, নুনিয়েস তখন আবার ফিরে এসেছেন তাকে ট্যাকেল করার জন্য, কিন্তু সেই জায়গায় তিনি তাকে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, রেস্ট্রেন করতে পারেন নাই। আলটিমেটলি তিনি আমাদকে ফাউল করে ফেলেছেন বক্সের ভিতরে, ফলাফল পেনাল্টি, এবং সেই পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ তিনি কিন্তু প্রথম গোলটা সমতা এনে দিলেন একদম 88 মিনিটের সময়। এই গোলের পরে 2 মিনিটও হয় নাই সেই সময় ম্যানচেস্টার সিটি সেকেন্ড গোলটা কনসিড করে ম্যাচটা হারে। লিসান্দ্রো মার্টিনেজ তিনি একটা বল পেয়েছিলেন, তারপরে বল ছিল এবং তার সামনে কোনো প্রেশার ছিল না, তিনি একটা ডিপ পাস খেলেছিলেন, ডিপ এরিয়াল পাস খেলেছিলেন হলো ম্যানচেস্টার সিটি ডিফেন্স লাইনের পেছনে, এবং সেখানে আমাদ খুব চমৎকার একটা রান করেছিলেন বিহাইন্ড দ্য ডিফেন্স লাইন, যদিও তাদের সামনে থেকেই তিনি রান করেছেন। তো এক্ষেত্রে ম্যানচেস্টার সিটি যে সেন্টার ব্যাকটা ছিল গাভার্দিওল, রুবেন দিয়াজ এবং ইভেন লেফট ব্যাক তখন নুনিয়েস ছিলেন, তারা কেউ আসলে এই ডিপ বলটাও ডিফেন্ড করার চেষ্টা করেন নাই, নিচে নেমে এসে ক্লিয়ার করবেন সেটার চেষ্টা করেন নাই। আবার একই সাথে আমার যে রানটা করতেছেন, আমাদের যে রানটা ট্র্যাক করবেন তাকে যে ফ্রি বলটা নিতে দিবেন না, সেটা তারা আসলে করেন না। তো এক্ষেত্রে আমাদের রানটাকে তো ক্রেডিট দিতেই হবে, বাট তার চাইতেও বড় মানে ফল্ট ধরতে হবে হলো যে তার যে সেন্টার ব্যাকটা রয়েছে এবং একই সাথে নুনিয়েজ, 3 জন প্লেয়ারকেই ধরতে হবে। আমাদের কিন্তু একদম ফ্রিলি মানে বলটা পেয়েছেন যখন তিনি বলটাকে টাচ করেছেন। সো আমাদের ক্রেডিট, কিন্তু একই সাথে ম্যানচেস্টার সিটি যে ডিফেন্স লাইন তাদের যে দুর্দশা চলতেছে সেটি আরও একটা ছাপ তারা রাখলো এই সেকেন্ড গোলের কনসিড করার সময়। এতে করে অবশ্য আমাদের যে প্রি ম্যাচ অ্যানালিসিসের সময় আমরা যে প্রেডিকশন করেছিলাম তার কোনোটাই আসলে আর সত্য হয়নি। আমরা বলছিলাম 2-2 অথবা ম্যানচেস্টার সিটি 2-1, কোনোটাই আসলে আর ফলে যায় নাই। বাট আলটিমেটলি আমার প্রেডিকশন তো করাই হয় ফানের জন্য, সো সেটাকে আমরা সেভাবেই রাখি। তবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এই সিজনটা কীভাবে শেষ করবে সেটা আসলে এখন একটা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে রুবেন আমোরিমের অধীনে তারা নতুন করে একটা লং টার্ম প্রজেক্টের অধীনে তারা চিন্তা করতে পারে কিনা সেই আশায় নিশ্চয়ই তাদের সমর্থকরা থাকবে। সামনের সপ্তাহে লা লিগাতে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের একটা বিগ ম্যাচ রয়েছে। সেই বিগ ম্যাচ নিয়ে আমরা আমাদের প্রি ম্যাচ অ্যানালিসিস নিয়ে আমাদের পরের ভিডিওতে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।